আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী ব্যাচ 2024 নলেজ পয়েন্ট একাডেমি থেকে আমি মেরি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি ফিনান্স প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন। আশা করি সবাই ভালো আছো এবং অবশ্যই পড়ার টেবিলে আছো, কারণ আমাদের পরীক্ষার খুব একটা বেশি সময় বাকি নেই। তবে ভয় পাওয়ার কিছু নেই। আশা করি আজকে আমি যে সাজেশনটা তোমাদেরকে দিব সেটা থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে এবং শুধুমাত্র যে ভালো পরীক্ষা হবে তাই না, তোমাদের রেজাল্টও অনেক বেশি ভালো হবে। গতবারের মতো এবারও সরকার কর্তৃক প্রদত্ত তোমাদের শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হবে। চলো এক নজরে আমাদের চ্যাপ্টারগুলোর নামগুলো একবার দেখে নিই। চ্যাপ্টার 1 অর্থায়ন, চ্যাপ্টার 3 অর্থের সময় মূল্য, চ্যাপ্টার 6 দীর্ঘমেয়াদী অর্থায়ন, চ্যাপ্টার 8 মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এবং সর্বশেষ যে চ্যাপ্টারটি ঝুঁকি ও মুনাফার হার, যেটা তোমাদের রয়েছে অধ্যায় 9। আমাদের ফিনান্স প্রথম পত্রে প্রায় অধিকাংশ চ্যাপ্টারে ম্যাথ রয়েছে, তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা যদি ম্যাথগুলো কভার করে যেতে পারো তাহলে তোমরা অধিকাংশ নম্বর এক্সাম হলে কভার করে আসতে পারবে। কেননা আমাদের গ এবং ঘ নাম্বারে সবগুলো থাকবে ম্যাথ। আমাদের যখন আমরা কোনো থিওরি লিখতে যাই সেখানে লিখতে অনেক বেশি সময় লাগে, এতে করে আমাদের অন্যান্য প্রশ্নগুলো কভার করতে সময় নষ্ট হয়ে যায়। কিন্তু যদি আমরা ম্যাথ দিই সেক্ষেত্রে আমাদের ম্যাথ ভুল হওয়ার কোনো পসিবিলিটি থাকে না, তাই ফুল মার্কস পাওয়া যাবে এবং পাশাপাশি অনেক কম সময়ে তোমরা গ এবং ঘ অর্থাৎ টোটাল 7 নম্বরের মার্কস তোমরা কভার করে আসতে পারবে। যেহেতু আমাদের শর্ট সিলেবাস অধ্যায় মাত্র 5টা, তাই এখান থেকে বাদ দেওয়ার মতো আসলে কোনো চ্যাপ্টার নেই। তো আমরা আমাদের সাজেশনটা শুরু করি। সাজেশনের প্রথমেই আছে অধ্যায় 1, যেটা হচ্ছে অর্থায়ন। অর্থায়নটা সম্পূর্ণ থিওরিটিক্যাল চ্যাপ্টার, তাই এখানে বেশ কিছু টপিক আছে কভার করার মতো এবং যেসব টপিক আছে সবগুলো টপিকই তোমাদের কিছু না কিছু হলেও পড়ে যেতে হবে। যারা সারা বছর পড়েছো আমি বলবো তারা এখানে আমি যে চ্যাপ্টারগুলো দিয়েছি সেটা নিয়ে আমি আলোচনা করব, তোমরা ওই টপিকগুলো পড়ে যেতে পারো। এবং যারা কোনো সারা বছরের কোনো পড়াশোনা করেনি তারা একবার হলেও চ্যাপ্টার শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং করে যাবে। বিশেষত যে টপিকগুলো আমি দাগিয়ে দিয়েছি, কি কি টপিক আছে অধ্যায় 1 সেটা একবার একটু দেখে নিই। অর্থায়নের কার্যাবলী, আমাদের 4 ধরনের কার্যাবলী আছে, যেটা ম্যান্ডেটরি অর্থায়নের কার্যাবলী গ নম্বরে অবশ্যই আসবে। এরপর আছে অর্থায়নের নীতি। এই অর্থায়নের নীতি থেকেও গ নম্বরে খুব বেশি আসে। অর্থায়নের নীতির মধ্যে সবচেয়ে বিশেষ যেটা সেটা ছিল পোর্টফোলিও নীতি। এরপরে চলে যায় অর্থায়নের লক্ষ্য, এটা ঘ নম্বরে আসার পসিবিলিটি খুব বেশি, এমনকি এমসিকিউতেও এই অর্থায়নের লক্ষ্য নিয়ে খুব বেশি প্রশ্ন আসে, যেটা আমাদের 2 ধরনের লক্ষ্য আছে, সবাই একটু দেখে নিবে। এবং বাকি যে 2টা টপিক আছে আমাদের অর্থায়নের প্রকারভেদ এবং সামাজিক দায়বদ্ধতা, এই দুটো থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না, তবে এমসিকিউ বেশি আসে, তাই আমি সাজেস্ট করব এই দুটো টপিকে যেন বাদ না যায়। এখন আমাদের অর্থায়নের যে প্রথম চ্যাপ্টারটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট, কেননা বোর্ড প্রশ্নে এখান থেকে ন্যূনতম 2টা সিকিউ তোমরা পাবে। যদি 2টা সিকিউ এবং যদি প্রশ্ন রিপিট হয় সেক্ষেত্রে এখান থেকে 3টা সিকিউ দিয়ে দিতে পারে, তাই কোনোভাবে অধ্যায় 1 বাদ দেওয়া যাবে না। অধ্যায় 1 যে টপিকগুলো আমি হাইলাইট করে দিয়েছি এই 3টা টপিক খুব ভালো করে পড়বে, আশা করি এখান থেকে কমন আসবে। তারপর আমাদের এমসিকিউতে ভালো রেজাল্টের জন্য আমি বলবো বাকি 2টা টপিকও তোমরা পড়ে যাবে। এরপরে চলে যাই আমাদের 3য় নম্বর যে চ্যাপ্টার অর্থের সময় মূল্য, সেটাতে অর্থের সময় মূল্যতে আমি বলবো তোমরা 4 ধরনের অঙ্ক করে যাবে। প্রথমত একদম বেসিক যে অঙ্ক আছে ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু। হ্যাঁ, এটা প্রশ্ন আসতে পারে যে এই ধরনের অঙ্ক আসে নাকি, অবশ্যই আসে। এরকম অনেকবার বোর্ড পরীক্ষা এরকম হয়েছে যে একদম সাধারণ যে ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক আছে সেখান থেকে দিয়ে দিয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যানুইটি, এটা তোমাদেরকে পড়ে যেতেই হবে। যারা এই চ্যাপ্টারটা নিয়ে ভয় আছো তারা আমি বলবো অবশ্যই সাধারণ যে সূত্রটা আছে সেটা নিয়ে পড়ে যাও, আর যারা সারা বছর পড়াশোনা করেছো তারা অবশ্যই অ্যানুইটিটা দেখে যাবে। এবং অ্যানুইটির অনেক ধরনের অঙ্ক আছে, তার মধ্যে 3 ধরনের অঙ্ক দেখবে, একটা বিনিয়োগের, একটা ব্যাংক ঋণের এবং একটা ব্যাংক জমার। আশা করি এই 3টা থেকে তোমরা যে কোনো এক ধরনের অঙ্ক কমন পেয়ে যাবে। এরপরে প্রকৃত সুদের হার, যেটা আমরা ইএআর বা ইআইআর হিসেবে জানি, তোমরা সেই ধরনের অঙ্ক একটা দেখে যাবে এবং এইটা কখনো কখনো আসে কখনো কখনো আসে না, তাই তারপরে আমি বলবো এটা একবার হলেও তোমরা দেখে যাবে। এটা অবশ্যই অগ্রিম ঋণ পরিশোধের সূচি এবং সাধারণ ঋণ পরিশোধের সূচি, দুটোই তোমরা দেখে যাবে। পরবর্তী চ্যাপ্টার আমাদের রয়েছে অধ্যায় 6। এটা সবচেয়ে ছোট একটি অধ্যায় এবং এটা সবচেয়ে সহজ একটি অধ্যায়, কারণ যদি সূত্র পারো উদ্দীপকের সবকিছু দেওয়া থাকবে, শুধু দেয়া আছে গুলো লিখে সূত্র বসে অঙ্ক করিয়ে ফেলবে। তারপর আমাদের শর্ট একটা সাজেশন, এখানে অঙ্ক আছে 2 ধরনের, একটা হচ্ছে ভিবি বন্ডের বর্তমান মূল্য, আর একটা আছে ওয়াইটিএম। এই ভিবির মধ্যে আমরা 3 ধরনের বন্ড জানি, 3 ধরনের বন্ড
তোমরা সূত্রগুলো অবশ্যই দেখে যাবে, তবে স্পেশালি কুপন বন্ডের অঙ্কগুলো ম্যান্ডেটরি দেখে যাবে, যেটা সবচেয়ে বড় সূত্র। যদি বড় সূত্রটা করতে পারো তাহলে আমাদের যে ছোট ছোট আরো দুইটা বন্ডের সূত্র আছে সেটাও করতে পারবে। আর মেয়াদ পূর্তিতে আয়ের হার YTN, এটা থেকে তোমাদের সিকিউতে আসতে পারে, MCQতে আসতে পারে। তাই এই চ্যাপ্টার থেকে শেখার মতো অঙ্ক আছে মাত্র দুইটি, এই দুটি অবশ্যই দেখে যাবে। পরবর্তীতে আমাদের চ্যাপ্টার আছে অধ্যায় 8, মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। এই চ্যাপ্টারটা একটু বড়, অঙ্কগুলো একটু বড়, তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব অন্যান্য চ্যাপ্টারগুলোর আনসার করার পরে ফাইনালি এই চ্যাপ্টারের আনসারগুলো করবে। আচ্ছা, এই চ্যাপ্টারে আমাদের অঙ্ক আছে 4 ধরনের, ARR, PBP, NPV এবং IRR। তবে সবগুলো থেকে যে প্রশ্ন দিবে তা না, তোমাদেরকে দুইটা করে দিবে। যেমন যদি গ নাম্বারে ARR দেয় তবে ঘ নাম্বারে দিবে PBP, সেম ভাইস ভার্সা, গতে PBP দিলে ঘতে দিবে ARR। আবার যদি NPV এর অঙ্ক হয় তাহলে সেখানে তোমাদেরকে IRR এর অঙ্কটা দিবে, এভাবে করে মিলিয়ে দিবে, হয় ARR PBP অথবা NPV IRR। আমাদের সর্বশেষ যে অধ্যায়টি সেটি হচ্ছিল ঝুঁকি ও মুনাফার হার। এখান থেকে আমাদের অঙ্ক আছে দুই ধরনের, একটা প্রতিটি আলাদা আলাদা প্রকল্পের জন্য বের করতে হবে অথবা পোর্টফোলিওর বের করতে হবে। এখান থেকে তোমরা ধরে রাখো আদর্শ বিচ্যুতি থেকে অবশ্যই তোমাদের একটা অঙ্ক দিবে, ম্যান্ডেটরি একটা অঙ্ক আসবেই। আর যদি আমাদের ঝুঁকি বের করতে বলে সেক্ষেত্রে পরিমিত ব্যবধান, তোমরা জানো যে আদর্শ বিচ্যুতির পরবর্তী স্টেপ CV, তাই আদর্শ বিচ্যুতি এবং পরিমিত ব্যবধান এই দুইটা অঙ্ক অবশ্যই দেখে যাবে। অনেক সময় হয় যে আমাদের প্রশ্ন রিপিট করতে হয়, যেহেতু চ্যাপ্টার কম তাই প্রশ্ন রিপিট করার প্রয়োজন পড়ে, তখন বোর্ড থেকে টিচাররা মাঝে মাঝে এই পোর্টফোলিও ঝুঁকি থেকেও এরা প্রশ্ন রিপিট করে দেয়। তার মানে এখান থেকে দুইটা সিকিউ আসার একটা পসিবিলিটি থাকে। তাই আমি বলবো তোমরা আদর্শ বিচ্যুতি পরিমিত ব্যবধান দেখার পাশাপাশি আমাদের পোর্টফোলিও ঝুঁকি যে বড় সূত্রটা আছে সেই বড় সূত্রটা তোমরা দেখে যাও, ঝুঁকিও দেখে যাবে, পাশাপাশি আয়ের হারও দেখে যাবে, যে কোনো একটা থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এবার চলে যাই আমাদের কোন চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ আসতে পারে। যেটা আমি প্রথমেই বলেছি, তোমাদের অধ্যায় 1 থেকে কমপক্ষে 2টা সৃজনশীল তোমরা কমন পাবে, যদি কখনো কখনো এরা 3টা সৃজনশীল দিয়ে দেয়। অর্থের সময়মূল্য থেকে অবশ্যই তোমরা 2টা সিকিউ কমন পাবে, দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে একটা পাবে, একটা অবশ্যই পাবে, এবং মূলধন বাজেটিং থেকে এরা 2টা সিকিউ কখনো কখনো দিয়ে দেয়। আর যেটা বললাম অধ্যায় 9 থেকে আদর্শ বিচ্যুতি থেকে তোমাদের একটা অবশ্যই দিয়ে দিবে, যদি প্রশ্ন রিপিট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ওরা পোর্টফোলিওর জন্য আরো একটা সিকিউ দিয়ে দিবে। এই হলো আমাদের টোটাল 10টা সিকিউ। আমরা গত বছরে যে বোর্ড প্রশ্নগুলো দেখেছি সেখানে আমরা এমনও লক্ষ্য করেছি যে এই যে অর্থের সময়মূল্য এই চ্যাপ্টার থেকে কখনো কখনো 3টা সিকিউ দিয়ে দিয়েছে, তার মানে এখানে 3টা, এটাতে 3টা, এই দুইটা চ্যাপ্টার খুব বেশি ইম্পর্টেন্ট। তাই যারা 3 নাম্বার চ্যাপ্টারটা নিয়ে ভয় আছো, আমি বলবো তোমরা তোমাদের টিচারের সাথে যোগাযোগ করো কিংবা নিজে প্র্যাকটিস করো, যেভাবেই হোক এই চ্যাপ্টারের কনসেপ্টটা এখনো সময় আছে সেটা ক্লিয়ার করে ফেলো, কারণ এখান থেকে 3টা সিকিউ আসবে। যদি না দিতে পারো সেক্ষেত্রে অনেকটা মার্কস তোমাদের ছেড়ে আসতে হবে, যেটা কখনোই কোনো টিচার সাজেস্ট করবে না। এই হচ্ছে আমাদের ওভারঅল চূড়ান্ত সাজেশন। আশা করি আমি যেসব টপিক তোমাদেরকে দাগিয়ে দিয়েছি তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই টপিকগুলো স্পেশালি হাইলাইট করা টপিকগুলো যদি তোমরা কভার করে যাও তোমাদের এক্সাম খুব বেশি ভালো হবে এবং আশা করি কোনো মার্কসই তোমাদের ছেড়ে আসতে হবে না। একটু সিনসিয়ার হও, সময় অল্প কিছু বাকি আছে, পরীক্ষা তোমাদের, রেজাল্ট তোমাদের, যত কিছু ফিউচার সব কিছু তোমাদের। তাই নিজের কথা ভেবে প্রিপারেশনটা নাও, কারোর কথা ভাবা লাগবে না, ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের আশেপাশে পরিবার পরিজন আছে, শিক্ষকেরা আছে, সবার কাছ থেকে সাজেশন নাও, এক্সট্রা ক্লাস করো, যেভাবে সুবিধা হয় সেভাবে করো। তবে আমি বলবো প্রিপারেশন নাও, কারণ ইটস ইয়োর লাইফ, তোমাকে দেখতে হবে তুমি তোমার লাইফে কি করতে চাও, কি দেখতে চাও, কিভাবে দেখতে চাও। আচ্ছা, আজকে এতটুকুই। নলেজ পয়েন্ট একাডেমি থেকে আমি মেরি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবে যে কী ধরনের সাজেশন লাগবে বা কী লাগবে। আশা করি আমাদের নলেজ পয়েন্ট থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবে। আজকে এতটুকুই, সবাইকে আসসালামু আলাইকুম।